শুভেন্দুর প্রতিশোধে মমতা ছত্র খান। যেভাবে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে প্রতিশোধ সম্পূর্ণ করেছেন তা একমাত্র ইতিহাসের বিভিন্ন ঘটনার সাথে তুলনা করা যেতে পারে। শুভেন্দু কি বলেছিলেন তার বিভিন্ন বক্তৃতায় 2021-এর পর থেকে, তা যদি একটু একটু দেখেন তাহলে দেখবেন দুটি কথা বলেছিলেন শুভেন্দু। এক হচ্ছে মমতাকে প্রাক্তন করব, আর দ্বিতীয়টি হলো তৃণমূলকে উঠিয়ে দেব। এই নিয়ে আজকের ভিডিও, একটা অংশ স্কিপ করবেন না, অনেক তথ্য আছে, মিস করবেন তাহলে। আপনারা দেখছেন পেজ ওয়ান, আমি আপনাদের সাথে অমিতাভ ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর এই যে প্রতিশোধের ঘটনা, সেটা ইতিহাসের পাতার একটি ঘটনার সঙ্গে তুলনা করা যেতে পারে। যারা ইতিহাসের পাতা অল্প উল্টান তারা জানেন চাণক্যের কথা। চাণক্যকে নন্দরাজের সভায় অপমানিত হতে হয়েছিল। সেই অপমানের প্রতিশোধ তিনি সঙ্গে সঙ্গে নেননি, দীর্ঘদিন অপেক্ষা করেছেন। তারপর নন্দ রাজবংশের পতন ঘটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসিয়েছিলেন। আমাদের এই গল্পের সাথে চাণক্যের একটু পার্থক্য আছে। চাণক্য নিজে রাজা হননি, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসিয়েছিলেন। আমাদের গল্পে শুভেন্দু অন্য কাউকে সিংহাসনে বসাননি, নিজে বসেছিলেন এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়ে তার প্রতিশোধের যে পর্ব সেটা কমপ্লিট করেছেন। এখানে প্রশ্ন আসতে পারে, কেন প্রতিশোধ? খুব বড় গল্প নয়, প্রতিশোধ কেন? একটা সময় যখন তৃণমূল প্রায় অপরাজিত, সেই সময় নদিয়ার পর থেকে তাদের খুব একটা প্রভাব চোখে পড়েনি। মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, তার উপরে দিনাজপুর, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গায় খুব একটা মাথা তুলতে পারেনি তৃণমূল। ঠিক সেই সময় রাজ্যের মন্ত্রী এবং নেতা শুভেন্দু অধিকারী, মমতা তাকে দায়িত্ব দিয়েছিলেন নদিয়ার পরের জায়গাগুলির, বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা। আমরা জানি এরপর কি ঘটেছিল। মুর্শিদাবাদে তৃণমূলকে যে জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন শুভেন্দু, তা সত্যি ইতিহাস। একের পর এক বিধায়ক তখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। আর যে মুর্শিদাবাদের জেলা পরিষদটি তৃণমূল দখল করতে পারেনি, সেটি শুভেন্দু অধিকারীর কৌশলে তৃণমূলের হাতে চলে আসে। এটা অনেকে বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমা, কিন্তু শুভেন্দু অধিকারী জানেন তিনি ময়দানে নেমে কি কি কাণ্ড ঘটিয়েছিলেন। এরপর পুরস্কারও পেয়েছেন শুভেন্দু, তৃণমূলের যুব সভাপতি হয়েছেন, সংগঠন নিজের মতো করে সাজিয়েছেন, যুব সংগঠন। সেই সময় তার সমর্থক তৃণমূলে প্রচুর। মমতাও সেটা নিশ্চয়ই ভালোভাবেই নিয়েছিলেন, কিন্তু আচমকা সবকিছু বদলাতে শুরু করে, এবং বদলাতে শুরু করে তখন থেকে যখন
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ঘটে। এর আগে অভিষেক সেইভাবে তৃণমূলের সাথে সম্পৃক্ত ছিলেন না। 2014 সালে প্রথমবার তাকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিতিয়ে আনা হয়, সেই শুধু। ভালো ছিল, অভিষেক জিতেছে, শুভেন্দুর কোনো সমস্যা নেই, ভালোভাবেই চলছিল। আচমকা, একেবারে সত্যি আচমকা একটা নতুন সংগঠনের জন্ম হলো, যুবা। সেটা কি? খায় না মাথায় দেয়, কেউ জানে না। যুব সংগঠন তো রয়েছে, যুব তৃণমূল, তাহলে যুবা কেন? এর কি কাজ? অনেকেই বুঝতে পারেননি, এবং সবচেয়ে ভালো যিনি বুঝতে পারেননি তার নাম শুভেন্দু অধিকারী। এটা তিনি ভালোভাবে নেননি। হঠাৎ করে একটা সংগঠন দাঁড় করিয়ে দেওয়া হলো, যার কাজ কি, সে যুবদের নিয়ে কি করবে, কোন যুবদের নেবে, যুব সংগঠন তো তার হাতে। এটা একেবারেই ভালো লাগেনি শুভেন্দু অধিকারীর। এত পরিশ্রম করে, এত কাজ করে, বিভিন্ন দপ্তর সামলে তিনি যেভাবে কাজ করেছিলেন, তারপরে আচমকা এই ঘটনা তাকে একেবারে ব্যাকফুটে ঠেলে দেয়। আস্তে আস্তে কেমন যেন কোণঠাসা হতে শুরু করেন শুভেন্দু। এরপরে যেটা ঘটলো, 2020 সালে শুভেন্দু অধিকারী ঠিক করে নেন তৃণমূলে আর নয়। ঠিক এই রকম সময়ে তিনি বলেছিলেন যে অভিষেককে প্যারাশুটে করে নামিয়ে দেওয়া হয়েছে, সিঁড়ি দিয়ে ধীরে ধীরে সংগঠনে যেভাবে প্রবেশ হয় কারো, সেভাবে অভিষেকের হয়নি। মাঠে ময়দানে লড়াই করেনি, একদম তৃণমূল স্তরে যে রাজনীতি করা সেটা করেননি, অথচ হঠাৎ করে মাথায় এনে বসিয়ে দেওয়ার চেষ্টা, এটা তিনি প্রকাশ্যে বলেছিলেন। 2020 সালে তিনি ঠিক করেন আর নয়, অনেক হয়েছে, ঠিক করে ফেলেন বিজেপিতে যোগ দেবেন। সেই সময় তৃণমূলের থেকে একটু চেষ্টা করা হয়েছিল তাকে যদি আটকানো যায়। কলকাতা থেকে কাঁথির বাড়িতে গিয়ে মিটিং হয়েছিল, 3 জন নেতা গেছিলেন, কিন্তু শুভেন্দু রাজি হননি। এরপরে এসে যায় 2021 সালের নির্বাচন। সেই নির্বাচনে কি হয়েছিল আমরা জানি। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাজিত করেছিলেন। এই নিয়ে যতই বিতর্ক থাকুক, ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। সেটাই ছিল শুরু, এই পরিণতির সেটা ছিল শুরু। এই 2021 থেকে 77 জন বিধায়ক নিয়ে শুভেন্দু অধিকারী যে আন্দোলনের ঢেউ তুলে রাজ্যে, সেটাও ইতিহাস। নাজেহাল করে দেয় সরকারকে এই 77 জন বিধায়ক। তার থেকে কিছু বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরত গেছিলেন, সেটা অন্য চ্যাপ্টার। ফেরত গেছিলেন মানে কেউ নতুন ভাবে যারা বিজেপিতে নির্বাচিত হয়েছিলেন তারা তৃণমূলে যোগ দিয়েছিলেন, আর কিছু যারা ছিলেন, যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন, তারা আবার তৃণমূলে ফিরে গেছিলেন। এই যেটুকু হাতে ছিল বিধায়ক, তাদের নিয়েই তিনি আন্দোলনের ঢেউ তুলেছিলেন 2021 থেকে 2026। তাকে বাধা দেওয়ার প্রচুর চেষ্টা হয়েছিল, কিন্তু হাইকোর্টের সহযোগিতায় তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন। আর 2026 মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি সত্যি প্রাক্তন করে ছাড়লেন শুভেন্দু অধিকারী। এটাকে প্রতিশোধ বলবেন না তো কি বলবেন? একে চাণক্যের সাথে তুলনা করবেন না তো কার সাথে করবেন? ইতিহাস তো তাই বলে। এবং তারপরে কি হলো? 80 জন বিধায়ক জয়লাভ করলো তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা বেছে নিলেন, কিন্তু হলো না, শেষ রক্ষা হলো না। 60 জন বিধায়ক তৃণমূলের আলাদা একটা গোষ্ঠী তৈরি করে তাদের দলনেতা নির্বাচন করলেন বিধানসভায়।
ঋতব্রতকে। অনেকে মনে করলো এখানে আপাতত শেষ হলো বোধহয়। না, শেষ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়া জোটের যোগদান করার জন্য দিল্লিতে গেছেন, ঠিক তখনই তৃণমূলের সাংসদদের ভাঙিয়ে আনার খেলাটা শুরু হলো। শুভেন্দু নিজে হাজির ছিলেন দিল্লিতে এবং 20 জন সাংসদ তারা সরে গেলেন তৃণমূলের থেকে। তারা হয়তো বিজেপিতে যোগ দেননি, কিন্তু তাদের দাবি এনডিএতে তাদের বসার জায়গা করে দেওয়া হোক। রাজ্যসভারও একই হাল। কি হবে এখনো কেউ জানেন না। অলরেডি একজন পদত্যাগ করেছেন, আরো একজন পদত্যাগের পথে। একজন নয়, সংখ্যাটা 2 এর বেশি, বা পরে আরো বদলাতে পারে চিত্র। এই অবস্থায় এটা তো বলাই যায় শুভেন্দু অধিকারী তার প্রতিশোধ সম্পূর্ণ করলেন। তার 12টা বছর লেগেছে, 2014 থেকে 2026। এই দীর্ঘ সময় তার প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞায় অনড় ছিলেন শুভেন্দু অধিকারী। তাকে স্যালুট জানাতেই হবে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন বা তার দলের কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। এখনো পর্যন্ত 41% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তার পরবর্তী ঘটনাগুলোতে একেবারেই কোণঠাসা অবস্থা তাদের। আবার লড়াই করে সেই আগের জায়গায় তৃণমূল ফিরতে পারবে কি পারবে না সেটা ভবিষ্যৎ বলবে। আমরা সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো। ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদের উৎসাহিত করে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অনুগ্রহ করে পেজ ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ইউটিউবের নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দিন। অন করার সময় অল বাটনটিকে সিলেক্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। নমস্কার।